এমন এক পৃথিবীতে যেখানে নীরবতা সত্যের চেয়ে নিরাপদ বোধ করতে পারে, একজন ব্যক্তি তার আওয়াজ তুলতে বেছে নিয়েছিলেন। এটি মাহমুদ খলিলের যাত্রা, গাজার ছেলে, নিউ ইয়র্কের পণ্ডিত, স্বামী এবং নতুন বাবা, যিনি ন্যায় বিচারের জন্য সবকিছু ঝুঁকির মুখে ফেলেছিলেন এবং মূল্য দিয়েছিলেন। মাহমুদ খলিলের জন্ম ১৯৯৮ সালে গাজা শহরে। তিনি অবরোধ বিধ্বস্ত গলির মধ্যে বেড়ে ওঠেন, বাবা মায়ের নির্দেশনায়, যারা শিক্ষা দিয়েছিলেন যে মর্যাদার সাথে কোনো আপোষ করা যায় না। ২০২০ সালে বৃত্তি নিয়ে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য স্টাডিজে স্নাতকোত্তর করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন। বৃত্তিকে সামাজিক পরিবর্তনে রূপান্তরিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তিনি ২০২৩ সালের বসন্তে একজন সহকর্মী ফিলিস্তিনি আমেরিকান লিনা ইউসুফকে বিয়ে করেন। নিউ ইয়র্কের একটি ছোট্ট অ্যাপার্টমেন্টকে আশার আশ্রয়ে পরিণত করেন। এটি ২০২৪ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সিঁড়িতে শুরু হয়েছিল। উত্তেজনা ছিল তুঙ্গে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্বব্যাপী অভ্যুজ্ঞানকে পুনরুত্থান ঘটিয়েছিল এবং কলেজ ক্যাম্পাসগুলি বাক, পরিচয় এবং ন্যায় বিচারের রণক্ষেত্রে পরিণত হয়েছিল। সবচেয়ে উচ্চকণ্ঠ ছিলেন মাহমুদ খলিল, একজন স্নাতক ছাত্র, ফিলিস্তিনি এবং গর্বিত পিতা। তিনি কেবল আবেগের সাথে কথা বলেননি, বরং যন্ত্রণার সাথে কথা বলেছেন, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে। তার বার্তা ছিল স্পষ্ট: ফিলিস্তিনের স্বাধীনতা, উচ্ছেদিত জনগোষ্ঠীর জন্য মর্যাদা এবং কণ্ঠহীনদের জন্য ন্যায় বিচার। তার তৎপরতা দ্রুত মনোযোগ আকর্ষণ করে, কেবল সহপাঠী এবং শিক্ষকদের কাছ থেকে নয়, বরং সরকারি কর্তৃপক্ষের কাছ থেকেও। কলম্বিয়ায় মাহমুদ ছাত্রবিক্ষোভ আয়োজন করেছিলেন, শিক্ষাদান পরিচালনা করেছিলেন এবং শান্তিপূর্ণভাবে শিক্ষাক্ষেত্র দখল করেছিলেন। তার প্রতিবাদ উগ্র ছিল না, এটি ছিল মানবতার আহ্বান। কিন্তু রাজনৈতিক মেরুকরণের পরিবেশে তৎপরতা চরমপন্থা হিসাবে ভুল ব্যাখ্যা করা যেতে পারে এবং ফিলিস্তিনি অধিকারের প্রতি মাহমুদের প্রকাশ্য সমর্থন লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। পর্দার পেছনে তার কর্মকাণ্ডের প্রতি ফেডারেল আগ্রহ বাড়তে শুরু করেছিল। তারপর ঘটে অকল্পনীয় ঘটনা। ২০২৫ সালের মার্চে কোনো সতর্কতা ছাড়াই মাহমুদ খলিলকে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টরা গ্রেপ্তার করে। কোনো অপরাধ ছিল না, কোনো সহিংসতা ছিল না, কোনো হুমকি ছিল না। তারা বলেছিল কেবল একটি প্রক্রিয়াগত অভিযোগ, ভিসার কারিগরি দিক। কিন্তু যারা তার গল্প জানত, তারা আরও গভীর কিছু দেখেছিল: আমলাতন্ত্রের আড়ালের প্রতিশোধ। তাকে তার স্ত্রী, তার নবজাত পুত্র এবং সেই শ্রেণীকক্ষ থেকে আলাদা করা হয়েছিল যেখানে সে একসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আইসিইর ভেতরে মাহমুদ ঘণ্টা, তারপর দিন, তারপর সপ্তাহ গণনা করেছিলেন, মোট ১০৩টি। ২রা এপ্রিল লিনা তাদের ছেলে ইউসুফে জন্ম দেন। কারাগারের ধর্মগুরু একটি ভিডিও পরিদর্শনের ব্যবস্থা করেছিলেন। মাহমুদ তার সন্তানের মুখ দেখেছিলেন, তবুও প্লেক্সিগ্লাস এবং নীতি বাবার স্পর্শ নিষিদ্ধ করেছিল। তিনি তার ছেলের প্রথম হাসি মিস করেছেন, বাড়ির উষ্ণতা মিস করেছেন, কিন্তু যা তিনি কেবলও হারাননি তা হলো তার কথা বলার ইচ্ছা। তিনি কেঁদেছিলেন, তারপর লিখেছিলেন অনুষদকে, সাংবাদিকদের, যারা এখনও বিশ্বাস করতেন যে শব্দ দেওয়াল ভেঙে দিতে পারে, তাদের কাছে চিঠি। বাইরে ক্যাম্পাস ফেটে পড়েছিল, সমাবেশ, অনশন এবং মুক্তির দাবিতে ৪০,০০০ স্বাক্ষর। বাইরে আন্দোলন আবার জ্বলে উঠেছিল, ছাত্ররা মিছিল করেছিল, অনুষদরা আবেদনে স্বাক্ষর করেছিল, হাজার হাজার তার মুক্তির দাবি জানায়। ২০ জুন ২০২৫ তারিখে একজন ফেডারেল বিচারক তার আটককে অসাংবিধানিক বলে রায় দেন। মাহমুদ খলিল মুক্তি পান কারণ ব্যবস্থা করুণা দেখিয়েছিল তা নয়, বরং জনগণ চুপ থাকতে অস্বীকৃতি জানিয়েছিল বলে। তার প্রত্যাবর্তন কেবল স্বদেশ প্রত্যাবর্তন ছিল না, এটি ছিল একটি বার্তা: আপনি দেহকে খাঁচায় বন্দী করতে পারেন, কিন্তু সত্যকে নয়। আজ মাহমুদ কলম্বিয়াতে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি তার অধিবক্তত্ব চালিয়ে যাচ্ছেন। একজন বাবা হিসেবে তিনি তার ছেলের জন্য একটি বৃহত্তর পৃথিবী গড়ে তুলছেন। একজন ছাত্র হিসেবে তিনি ন্যায় বিচারের চারপাশের একাডেমিক কথোপকথনকে নতুন রূপ দিচ্ছেন এবং একজন প্রাক্তন বন্দী হিসেবে তিনি দ্বিমতকে নীরব করে দেওয়া সেই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছেন। তার গল্প কেবল প্রতিবাদের নয়, বরং নীতির একটি স্মারক, যে আসল পরিবর্তন শুরু হয় একটি কণ্ঠস্বর দিয়ে যা উঠতে ইচ্ছুক। মাহমুদ খলিলের যাত্রা এখনও শেষ হয়নি, কিন্তু তার প্রতিটি পদক্ষেপে আমরা আমাদের নিজেদের দায়িত্বের প্রতিফলন দেখতে পাই: কথা বলা, কাজ করা এবং আরও ন্যায় বিচারপূর্ণ বিশ্বে বিশ্বাস করা।